আজকে আমরা আছি কুয়ালালামপুরে, আর আজকে আমাদের সেকেন্ড ডে অ্যাকচুয়ালি কুয়ালালামপুরে। ফার্স্ট ডেতে আমরা জাস্ট হোটেলে ছিলাম, রেস্ট নিলাম, বিকজ লাঙ্কাউই থেকে ডিরেক্ট কুয়ালালামপুর আসলাম। আমরা আজকে বের হলাম, একটু আগে নাস্তা করলাম। তো এখন যাচ্ছি হলো আমরা বাতু কেভে। আর বাতু কেভটা অ্যাকচুয়ালি একটা টেম্পল, হিন্দুদের মেবি একটা টেম্পল। এর আগে আমার একবার যে হয়েছিল লাইফে, আর আজকে যাচ্ছি, ইটস মাই সেকেন্ড টাইম। তো মালয়েশিয়াতে ইদানিং আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ট্রাফিক, হেভি ট্রাফিকই বলা যাচ্ছে। কজ যেখানে অ্যারাউন্ড 25 মিনিটস লাগে যেতে, সেখানে অলমোস্ট আমাদের 40 to 45 মিনিটস লেগে যাচ্ছে। আপনারা যারা সেলফ ড্রাইভিং পছন্দ করেন বা আছে লাইক অ্যাব্রোডে গিয়ে আপনারা নিজেদের গাড়ি নিজেরা ড্রাইভ করে এক্সপ্লোর করবেন, তাদের জন্য মালয়েশিয়াতে প্রচুর সুবিধা বলতে গেলে। কজ আপনি যদি বাংলাদেশের বা অন্য কোনো কান্ট্রির লাইসেন্স হোল্ডার হন, তো এখানে এসে আপনি ইজিলি যে কোনো গাড়ি আপনি রেন্ট করতে পারবেন। গ্র্যাব ইউজ করলে মেবি আপনার এক্সপেন্স কম হবে, বাট আপনি যদি একটা গাড়ি রেন্ট করে নেন তাহলে আপনি নিজের মতো করে ইচ্ছে মতো পুরো সিটিটা এবং আশেপাশে সব কিছু খুব ইজিলি এক্সপ্লোর করতে পারবেন। তো গাইস, রাইট নাও এখন আমি আছি বাতু কেভে। তো আমরা এখন ভিতরে যাই, অ্যান্ড ভিতরে গিয়ে দেখি এটা আসলে অ্যাকচুয়ালি কেমন দেখতে। এই কবুতরগুলো একদম যেন মানুষের সাথে মিশে গেছে, ওদের একদম কাছ দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, তারপর ওরা কেউ ভয় পাচ্ছে না, কেউ উঠতেছে না। কেউ চাইলে এখানে এই কবুতরগুলিকে ফিডিংও করাতে পারেন, বাট এটার জন্য এক্সট্রা পে করে ওদের খাবার নিতে হয়। আর এটাই হচ্ছে টেম্পলের মেন গেট। সাহস করে উপরে উঠতে যাচ্ছি, আর ওই নিচ থেকে এই পর্যন্ত এসেছি, এখানে এসে অবস্থা শেষ। আমাদের উপরে যেতে আর বেশিক্ষণ নাই, বিকজ আমরা অলমোস্ট চলে আসছি। দেখা যাচ্ছে মেন গেটটা। তো আমরা এখন একদম কোভের উপরে আছি, একদম টপ নচে আছি। আর এখানে টপে এসে পরে দেখি এখান থেকে আবার নিচে নামতে হবে। নিচে নামলে হয়তো বা আমরা এর অ্যাকচুয়াল টেম্পলটা দেখতে পারবো। বাট এইটা এখানে অ্যাকচুয়ালি শেষ না। এখানে আসার পরেও আপনার পিছনে আরও একটা সিঁড়ি আছে, এটাতে আরও ভিতরে যেতে পারবেন। বাট ফর নাও আমরা এখানে স্টপ হয়ে যাচ্ছি। যদিও আমি হেয়ালি করে এই কোভে আসতে চাইনি, বাট এখানে না আসলে অনেক বড় একটা সিন অবশ্যই মিস করে ফেলতাম মালয়েশিয়ার। গাইস, আই এম নট অ্যাকচুয়ালি শিওর দ্যাট আপনার কি আমার মাথার উপরে যে হাইটটা আছে, হাইটটা কি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন কি না। বাট এটা হিউজ লেভেলের উঁচা এখান থেকে, লাইক এটা রুফটা হিউজ উপরে আমার থেকে। আপনি জাস্ট একটা পাহাড়ের উপরে উঠবেন না, বলতে গেলে আপনি একটা পাহাড়ের পেটের ভিতরে ঢুকে যাবেন। রাইট নাও আমি এখন যেখানে আছি এটাকে আপনি বলতে পারেন একটা পাহাড়ের পেট, আর আমরা সেই পেটের ভিতরে এখন আমরা আছি। আমি জাস্ট ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের ওভারঅল ভিউটা আমি দেখানোর ট্রাই করতেছি এখন। বাতু কেভে উপরে উঠতে হলে আপনাদেরকে অতিক্রম করতে হবে 272টা স্টেয়ারকেস, আর এটা লাইক হিউজ একটা অ্যামাউন্ট। করে যাওয়ার পরে আপনারা যে ভিউটা দেখতে পারবেন, এটা অ্যাকচুয়ালি সুন্দর একটা ভিউ, লাইক আপনার ভালো লাগবে, হতাশ হবেন না অন্তত। প্ল্যান ছিল শাহ আলমে যাওয়ার, গো কাটিং করার জন্য, বাট এখন অলরেডি অনেক লেট আর রোডে অনেক হেভি ট্রাফিক। শাহ আলমে যেতে আমার গুগল ম্যাপে দেখাচ্ছে অলমোস্ট 1 আওয়ার মতো লাগবে। এখন ডিসিশন চেঞ্জ করে যাচ্ছি সানওয়ে পিরামিডে। আর সানওয়ে পিরামিডটাও বিশাল একটা সিটি বলতে পারেন, বাংলাদেশের বসুন্ধরার মতো সানওয়ে পিরামিড নিজেদের একটা সিটি বানিয়ে নিয়েছে কুয়ালালামপুরের ভিতরে।
এখন সেই শপিং মলটা আমরা একটু এক্সপ্লোর করবো, যদিও এর আগে আমার এখানে আসা হয়েছে। তো বিসমিল্লাহ, এটা ফার্স্ট টাইম এই মলে। তো ওকে অনেক শপিং করব। হ্যাঁ, তো ওকে নিয়ে একটু শপিং টপিং করবো, ঘুরবো ফিরবো, তারপরে দেখি কি করা যায়। আমরা এখন আছি সানওয়ে পিরামিডের ভেতরে। সানওয়ে পিরামিডের ভেতরে আসলে আপনারা দেখতে পারবেন স্নো স্কেটিং, আর যারা স্নো স্কেটিং পছন্দ করেন স্নো স্কেটিংও করতে পারবেন। এই মলটা এতটাই বড় যে তা বলার মতো না। এই মলটার যে আয়তন সেটা আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে কার পার্ক। লাস্ট টাইম আমি যখন এখানে আসি, আমার গাড়িটা আমি এখানে পার্ক করি, সেই লোকেশনটা আমার যেতে মোটামুটি 1 ঘন্টার উপরে লেগেছিল। এই লোকেশনটাই খুঁজে পাচ্ছিলাম না। হ্যালো গাইস, ইটস আওয়ার থার্ড ডে ইন কুয়ালালামপুর। আর আজকে আমরা যাচ্ছি জেন্টিং হাইল্যান্ডে। যদিও এর আগে জেন্টিং হাইল্যান্ডে আমার অনেকবার যাওয়া হয়েছে। জেন্টিং হাইল্যান্ডে আমি যতবারই যাই আমার কাছে মনে হয় আমি ততবার এটাকে নতুন করে এক্সপ্লোর করি। আর জেন্টিং হাইল্যান্ডটা আমার আসলে অনেক বেশি ভালো লাগে। তো আমি যদি জেন্টিং হাইল্যান্ডের বিষয়ে কিছু বলি, তাহলে এটা হচ্ছে এটা সি লেভেল থেকে মোটামুটি অনেক উপরে। জেন্টিং হাইল্যান্ডে উঠতে হলে আমাদের পাহাড়ের গা ধরে কানো বাঁকানো রাস্তা দিয়ে যেতে হবে। সো রোডটা অনেক রিস্কি। তো যারা নিচেরা ড্রাইভ করে জেন্টিং হাইল্যান্ডে যাবেন, তো অবশ্যই কেয়ারফুলি ড্রাইভ করুন ওখানে, বিকজ এটা হাইলি রিস্কি একটা রোড। মাত্র আমরা জেন্টিং হাইল্যান্ডে আসলাম, আর এখানে আমি মাত্র গাড়িটা পার্ক করলাম। যদিও এখন বিকেল হয়ে গেছে আর আমরা এখন পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। তো এখন আমি ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করবো। এখন এখানে অনেক রোদ, বাট রোদের পাশাপাশি এখানে ঠান্ডাও অনেক। আর আপনি যখন ক্যাবেল কার নেবেন, সৌভাগ্য হলে দেখতে পারবেন যে আপনার ক্যাবেল কার মেঘের ভিতরে চলে যাচ্ছে। যেহেতু আমরা সকাল থেকে কিছুই খাইনি, আমরা দুজনই অনেক ক্ষুধার্ত, তাই এখানে ম্যাকডোনাল্ডস দেখলাম। আমাদের কাছে আদার কোনো অপশনও নেই। এখানে আছে অন্যান্য অপশনস আছে, বাট ও অনেক ম্যাকডোনাল্ডস লাভার। সো আমরা ম্যাকডোনাল্ডসে আসলাম, খাওয়া দাওয়া করবো, এরপর যাবো হচ্ছে কি যেন কেবল কার উঠতে, রাইট? লাস্ট 3 days কুয়ালালামপুরে আমরা জাস্ট শুধু ম্যাকি খাচ্ছি। এখানে একটা বার্গার আছে, সেটা নাম হচ্ছে স্পাইসি ডাবল চিজ বার্গার। এইটা আমার কাছে এত ভালো লাগছে এই কুয়ালালামপুর আসার পর থেকে শুধু আমি এটাই খাচ্ছি। আপনারা যদি এখানে না আসেন, আমি হয়তো ক্যামেরা দিয়ে আপনাদের এত ভালো করে বুঝাইতে পারবো না। এখানে আসলে স্বচক্ষে আপনারা দেখতে পারবেন যে এত উঁচু পাহাড়ের উপরে ওরা এত বড় শপিং মল, এত বড় থিম পার্ক, মানে আনবিলিভেবল, সিরিয়াসলি। এখন আমি আছি জেন্টিং হাইলাইটসের স্টেট অ্যান্ড বার এরিয়াতে। এখানে চারিপাশে আপনারা দেখতে পারবেন সব বার, আর এটা রুফটপটা অনেক সুন্দর। অবশ্যই এটা রুফে আপনার লাইক ইনফিনিট একটা ভিউ পাওয়া যায় চারিপাশের। এই জায়গাটা মোটামুটি ভালোই ঠান্ডা। এখানে জ্যাকেট ছাড়া আসলে বা পাতলা কোনো সোয়েটার ছাড়া আসলে মোটামুটি একটু কষ্টই করতে হবে। লাস্ট টাইম আমি যখন আসছিলাম তখন রুফে এন্ট্রি নেওয়া যেত, বাট আর এখন দেখলাম রুফটপে নো এন্ট্রি লেখা, ওখানে এখন ঢুকতে দেয় না। বাট আপনারা চাইলে একটু ভিউ ওখান থেকে এনজয় করতে পারবেন। আর এখন ওখান থেকে আমরা চলে আসছি, এখন আমরা যাচ্ছি হলো ক্যাবেল কারে দিয়ে। আমাদের হাতে আছে 2টা টিকিট। আমরা স্কাই, এখানে মেবি এটাকে কেবল কার না, ওরা এখানে স্কাইলাইন মেবি বলে এটাকে। তো স্কাইলাইনের ওদের বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডের টিকিট পাওয়া যায়। আমরা যেটা নিচ্ছি সেটা হলো এক্সপ্রেস বোর্ডিংয়ের টিকিটটা, বিকজ এই টিকিটের কারণে আমাদের এই পেছনে লম্বা লাইনে থাকতে হবে না, যার কারণে আমরা সো ফাস্ট আমরা বোর্ডিং করতে পারবো। আর 2টা টিকিটের প্রাইস পড়ছে আমাদের অলমোস্ট 64 রিঙ্গিট। জাস্ট পাইরোটি বোর্ডিংয়ের কারণে আমাদের এই পেছনের লাইনগুলো আমরা খুব ইজিলি অ্যাভয়েড করতে পারতেছি।
আমরা ক্যাবেল কার থেকে একদম পাহাড়ের মাথা থেকে চলে আসলাম একদম নিচে, আর এখন যেহেতু আমাদের রিটার্ন টিকিট কাটছি আমরা ক্যাবেল কারে চড়েই আবার পাহাড়ের উপরে চলে যাব। এই ক্যাবেল কারের টোটাল রাইডটা হচ্ছে 2.8 কিলোমিটারের একটা রাইড। এটা কভার করতে অলমোস্ট টাইম 5 থেকে 7 মিনিটের মতো টাইম নেয়। আপনারা এখানে আসলে চেষ্টা করবেন বিকালটা অ্যাভয়েড করার জন্য, কজ সন্ধ্যা হয়ে গেলে বা বিকালের পরে এখানে মেঘ দিয়ে চারিপাশে ঢেকে যায়, যার কারণে আপনারা আপনার আশেপাশে হয়তো বা তেমন কিছু ক্লিয়ারলি দেখতে পারবেন না। এখানকার ইনডোর যে থিম পার্কটা আছে এটার কথা না বললেই নয়, বিকজ এটা মারাত্মক সুন্দর একটা থিম পার্ক। এখানে আসলে মনে হবে যে আপনি পুরো একটা সাইফাই সিটিতে আছেন। তো নিচ থেকে দেখলে আপনার মনে হবে যে আপনি নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আছেন। অ্যাকচুয়ালি বাচ্চাদের ডেডিকেট করে বানানো হয়েছে, বাট অ্যাডাল্টও এখানে এনজয় করতে পারে। তো এটার বাইরে যে রিসোর্ট ওয়ার্ল্ডের যে পার্কটা আছে আপনারা সেরে যেতে পারেন, তো সেখানে গেলে অ্যাডাল্টদের জন্য আছে রোলার কোস্টার এবং আরও অনেক রকমের রাইড, যেটা আপনারা অনেকভাবে এনজয় করতে পারবেন। আমার আর্চারি এবং শুটিং গেমসগুলো অনেক বেশি পছন্দের, আর এখানে যেহেতু আর্চারি আছে তো আমি এখানে আর্চারিটা করলাম। তো জেন্টিং হাইল্যান্ড থেকে আমরা সরাসরি চলে যাই আমাদের হোটেলের দিকে, আর আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি নেক্সট ফুটেজগুলো নিতে পারিনি। আর আমাদের চতুর্থ দিনের কুয়ালালামপুর ট্যুরে আমরা যাই কেএলসিসির 87 ফ্লোরে যে ডেকটা আছে সেই ডেকে, বাট আনফরচুনেটলি সেদিনেও আমি কোনো ভিডিও করিনি, যার কারণে এই ফুটেজগুলো আমি ব্লগে অ্যাড করতে পারিনি। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের আবার নতুন কোনো একটা ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।